গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। অদ্ভুত একটা ফোন পেলেন ইন্সপেক্টর সুন্দরবাবু। ভোরে ঘুম থেকে উঠে সবে প্রাতরাশ শেষ করেছেন, এমন সময় টেলিফোন বেজে উঠল। হ্যালো, কে? আমি লালবাজার থেকে কথা বলছি, ডেপুটি কমিশনার ডিডি নর্থ সেকশন। ও আপনি স্যার হঠাৎ এত ভোরে কি আবার হলো? বাগবাজারে মল্লিক স্ট্রিটের 13 নম্বর বাড়িতে নাকি এক ভদ্রলোককে ছোড়া মেরে খুন করা হয়েছে, আর বিষয়টির তদন্ত ভার আমরা দিতে চাই আপনার উপর। আশা করি কৃতকার্য হবেন এক্ষেত্রে। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। তাড়াতাড়ি পোশাক পরে তিনি যখন তদন্তে বেরিয়ে গেলেন তখন 8:30। পরদিন বেলা 9টায় বিখ্যাত ডিটেকটিভ জয়ন্ত তার প্রাত্যহিক খবরের কাগজ পড়া শেষ করে মুখ তুলল। একটু আগে চা এবং খাবার খেয়ে শরীরটাও বেশ একটু চাঙ্গা। এখন হাতে কোনো কাজ নেই, চুপচাপ বসে থাকতে তার কোনোদিনই ভালো লাগে না। এমন সময় ঘরে সশব্দে প্রবেশ করলেন ইন্সপেক্টর সুন্দরবাবু। ঘরে পা দিয়েই হন্তদন্ত হয়ে বলতে শুরু করলেন, আরে জয়ন্ত, তুমি এখনো চুপচাপ বসে? তাছাড়া আর উপায় কি বলুন, কাজ নেই, আপনারাও নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছেন। আমি আর কি বলবো বলুন, চুপ করে বসে থাকতে কি আর ভালো লাগে? কিছু কাজকর্ম না থাকলে বনের মোষ তাড়িয়ে তো আর বেড়াতে পারি না। সুন্দরবাবু ব্যস্ত হয়ে বললেন, ও কি বলছো, কাজ নেই? জানো, পরশু রাতে বাগবাজারের 13 নম্বর মল্লিক স্ট্রিটে একজন লোক রহস্যজনকভাবে খুন হয়েছেন। পেছন থেকে ছোড়া মেরে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু ঘরের মধ্যে এমন কোনো চিহ্নই পাওয়া যায়নি যাতে কাউকে সন্দেহ করা যায় অথবা কোনো সূত্র মিলতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে সংক্ষেপে এই বোঝায় যে আপনারা একেবারে হাল ছেড়ে দিয়ে বসে আছেন। হ্যাঁ, তাছাড়া উপায় বার কি এক্ষেত্রে? অথচ ডেপুটি কমিশনার আমার ওপরই ভরসা করে এই কেসটির ভার অর্পণ করেছেন, কিন্তু আমি তো প্রায় বোকায় বনে গেছি। ও বোকা বনে গেছেন বলি শেষ পর্যন্ত ভাঙা কুলো অর্থাৎ আমার কাছে ছুটে এসেছেন। সুন্দরবাবু ঠাট্টাটা গায়ে মেখে বললেন, বেশ বেশ, তা না হয় আমি স্বীকার করছি। এ কথা বলতে আমার লজ্জা নাই যে এসব ক্ষেত্রে তোমার মাথা আমার চেয়ে অনেকটা পরিষ্কার। আচ্ছা বেশ, আমার উপরে যখন ভার দিচ্ছেন তখন কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দিন দেখি। আচ্ছা বলো। প্রথম কথা, পেছন থেকে যখন ছোড়া মারা হয়েছে বলছেন, তখন এটা নিশ্চয়ই খুনের কেস, কিন্তু এছাড়া আর কি কোনো সূত্রই আশেপাশে দেখেননি? ও হ্যাঁ, একটা কথা ভুলে গেছিলাম, একটা চিহ্ন পাওয়া গেছে, বুঝলে তো? সেটা আর কিছুই নয়, দালানের গায়ে একটা রক্তাক্ত পাঞ্জার ছাপ। পুরনো পাপীদের হাতের যে ছাপ লালবাজারে আছে তার সাথে মিলিয়ে দেখা গেছে যে কোনো পুরনো পাপী নয়। এটাই এই খুনির হয়তো প্রথম খুন, বা দালানের গায়ে হাতের ছাপ দিয়েই সে তার বিজয় বার্তা ঘোষণা করে গেছে। জয়ন্ত একটু চিন্তা করে বলল, আমার মনে হয় কেউ হয়তো লোকটির ওপরে পুরনো কোনো প্রতিহিংসা পোষণ করত, তাই এভাবে হত্যা করে দালানের গায়ে রক্তাক্ত হাতের ছাপ রেখে সে যে সেটাই চরিতার্থ করলো তাই প্রমাণ করতে চায়। তারপর একটু থেমে বলল, হাতের কোনো হাতের ছাপ পেয়েছেন দালানের গায়ে? বাঁ হাতের। আচ্ছা, পেছন থেকে ছোড়া মারা হয়েছে কোন দিকে?
নিহত লোকটির পিঠের বাঁ পাশে না ডান পাশে? সুন্দরবাবু একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, লোকটার বাঁ পাঁজরে ছোড়া মারা হয়েছে। হ্যাঁ, লোকটি বাঁ হাতের সাহায্যে ছোড়া মেরেছে দেখছি। সুতরাং বোঝা যাচ্ছে যে খুনি বাঁ হাত ব্যবহার বেশি করে, অর্থাৎ খুনি লেফট হ্যান্ডেড। তারপর একটু থেমে প্রশ্ন করল, আচ্ছা, ছোড়ার আঘাত ছাড়া আর কোনো আঘাত দেখতে পেয়েছেন নাকি? না, একটি ছোড়ার আঘাতেই মৃত্যু হয়েছে। আচ্ছা, নিহত লোকটির শরীর কি বেশ হৃষ্টপুষ্ট? হ্যাঁ, নিহত লোকটির দেহে যে যথেষ্ট শক্তি ছিল তা তাকে দেখলেই বুঝতে পারা যায়। বেশ, তাহলে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে এমন একজন শক্তিশালী লোক যে একটি মাত্র ছোড়ার আঘাতেই খুন করতে পারে, তার নিজের দেহেও কিন্তু শক্তি কম নেই। অর্থাৎ সংক্ষেপে খুনি যথেষ্ট শক্তিশালী। কি বলেন? হ্যাঁ, তা বটে। আচ্ছা, মেঝে থেকে রক্তমাখা হাতের ছাপ কতটা ওপরে তা কি বলতে পারেন? না, তা মেপে দেখিনি, কিন্তু ছাপের উচ্চতার কি প্রয়োজন? দেখুন, কোনো লোক খুন করে ছাপ মেরে যখন পলায়ন করে তখন ঠিক হাতের সামনেই তাড়াতাড়ি ছাপ মারে। ইচ্ছে করে অনেক উঁচুতে কিংবা অনেক নিচুতে মারবার মতো তার অবকাশ থাকে না। হ্যাঁ, তা বটে। তার থেকে অনুমান করা যায় খুনির দেহের দৈর্ঘ্য, অবশ্য পাঞ্জার ছাপটা যে কয় ইঞ্চি লম্বা তাও জানা প্রয়োজন। আচ্ছা, ফোনে তোমায় আমি জানাবো, ঠিক আছে? সেদিন সন্ধ্যার কিছু আগে জয়ন্ত সুন্দরবাবুর কাছ থেকে ফোনে জানতে পারল যে মেঝে থেকে 6 ফিট কয়েক ইঞ্চি ওপরে খুনির হাতের ছাপ পাওয়া গেছে এবং ছাপটির দৈর্ঘ্য প্রায় 8 ইঞ্চি। জয়ন্ত হাসতে হাসতে আপন মনেই বিড়বিড় করে বলল, দেখছি খুনির দৈর্ঘ্য প্রায় 6 ফুটের কাছাকাছি হবে। আপন মনে সে গভীর চিন্তার মাঝে তলিয়ে যায়। এর ঠিক 3 দিন পর খুব ভোরে জয়ন্তর ঘুম ভাঙল দরজায় কড়া নাড়ার শব্দে। তাড়াতাড়ি ধর্মর করে উঠে গিয়ে সে দরজা খুলে দিল। দেখা গেল ইন্সপেক্টর সুন্দরবাবুকে। আশ্চর্য হয়ে সে প্রশ্ন করল, কি ব্যাপার সুন্দরবাবু, এত ভোরে আপনার আগমন? রাতে ভালো ঘুম হয়নি বলে মনে হচ্ছে। আর বলো না ভাইয়া, এক মুহূর্ত কি আর শান্তিতে থাকবার জো আছে? কাল বরানগরের আলমবাজারের কাছে আরো একটা লোককে ছোড়া মেরে খুন করা হয়েছে এবং এক্ষেত্রেও দালানের গায়ে পাওয়া গেছে সেই রক্তমাখা হাতের ছাপ। তাই এবারে মেঝে থেকে কত ফুট ওপরে ছাপ পেয়েছেন এবং ছাপটি কত ইঞ্চি লম্বা? সুন্দরবাবু তখন বিজ্ঞের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, সেই জন্যই তো আমি এসেছি ভাইয়া। এবারে সমস্ত মাপ জোপ করে তৈরি হয়ে এসেছি। এবারেও ঠিক বাঁ হাতে ছোড়া মেরে খুন এবং এবারেও মেঝে থেকে প্রায় 6 ফিট ওপরে 8 ইঞ্চি লম্বা অবিকল পূর্বের মতো হাতের ছাপ। তাই তো ভাইয়া তোমায় আমার এত সুনজরে পড়ে গেছে। এখন উপায় একটা করো তো দেখি। না, আর চুপ করে বসে থাকলে আরো 2-1 জনের ওপরে লোকটি প্রতিহিংসা নিতে পারে। সুতরাং কালই সন্ধ্যায় আমি খুনিকে গ্রেফতার করবো সুন্দরবাবু, কিন্তু আপনার সাহায্যের যে আমার একান্ত প্রয়োজন। তা কিরকম সাহায্য? আচ্ছা, নিহত প্রথম ও দ্বিতীয় ব্যক্তির মধ্যে কোনো আত্মীয়তা কিংবা অন্য কোনো সম্পর্ক ছিল কি? না, মোটেই নয়। বিষয় সম্পত্তির লোভে যে খুনি এ কাজ করেনি
তা নিশ্চিন্ত, কারণ দুজনের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। সুতরাং দুজনকেই হত্যা করবে এমন আত্মীয় আসবে কোথা থেকে? তাছাড়া ওরা দুজনেই যদিও নেহাত গরিব নন, তবু এমন প্রচুর অর্থ ওদের ছিল না যার জন্য কোনো আত্মীয়ের এত বড় লোভ হতে পারে। আচ্ছা বেশ, প্রথম ব্যক্তির কোনো নিকট আত্মীয় আছেন নাকি? হ্যাঁ, তা আছে, তার ভাইপো মণিবাবু আছেন। ওতেই চলবে। আচ্ছা, এখন একটা কাজ করুন দেখি। প্রথম যে ব্যক্তি খুন হয়েছে তার অতি পরিচিত, অল্প পরিচিত, এমনকি সামান্যতম পরিচিত এরকম যতগুলি লোক আছে তাদের সকলের নাম জেনে নিয়ে একটা তালিকা প্রস্তুত করুন। আর দ্বিতীয় যে ব্যক্তিকে খুন করা হয়েছে তারও ঠিক এমনি একটা তালিকা প্রস্তুত করুন। তারপর দেখুন ওই দুই নিহত ব্যক্তিকেই চেনে, অর্থাৎ দুজনেরই পরিচিত এরূপ কজন ব্যক্তি আছে এবং তাদের মধ্যে কে কে লম্বা ও শক্তিশালী তাদের নামের একটা লিস্ট আমাকে দিন। খাসা বুদ্ধি বটে তোমার জয়ন্ত। তুমি কি ঘটনাস্থলে না গিয়ে শুধু ঘরে বসেই সব কাজ থাকতে চাও নাকি? হ্যাঁ, ঘরে বসেই আমি খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হব সুন্দরবাবু, যা আপনারা খুনের ব্যাপারে তদন্ত করেও পারেননি। সন্ধ্যাবেলা জয়ন্তের ঘরে আবার সুন্দরবাবুকে দেখা গেল। হাতে তার বিরাট দুটি নামের তালিকা। জয়ন্তকে দেখে হেসে বললেন, এই যে জয়ন্ত, দেখো দেখো, প্রথম এবং দ্বিতীয় নিহত ব্যক্তির আত্মীয়, পরিচিত, এমনকি একবারও যে তাদের সাথে আলাপ করেছে তাদের আমি একটি তালিকা প্রস্তুত করেছি। কিন্তু দুজনকেই চেনে এমন লোক মাত্র এই 5 জন। তার মধ্যে আবার 6 ফুট লম্বা শক্তিশালী ব্যক্তি এই 3 জন। এদের নাম আমি লাল কালি দিয়ে দাগ করে রেখেছি। কিন্তু আর অপর দুজন? ওরা নেহাত মেটে আর রোগা, সুতরাং ওদের দ্বারা যে এই হত্যা সম্ভব হয়নি তা নিশ্চিত সত্য। ঠিক, এখন এই 3 জনের নাম ও পরিচয় আমি জানতে চাই। মোটামুটি যা জানা আছে দেখো, প্রথম জন একজন রেসের বুকি, নাম তার অমর সিং। দ্বিতীয় জন চক্রধরপুরের জমিদার রামরতন বোস। আর তৃতীয় ব্যক্তি হলেন শাস্ত্র পণ্ডিত জ্যোতিষী, যিনি আবার ওদের দুজনকেই শক্তি মন্ত্রে দীক্ষিত করেছেন। তার নাম রামদেও শর্মা। লোকটির আসল বাড়ি অবশ্য বিহার, তবে বাংলায় বেশ কথা বলতে পারে। আচ্ছা, ওরা দুজনেই কি ছিলেন শক্তি মন্ত্রের উপাসক? সুন্দরবাবু শুধু বললেন হুঁ। জয়ন্ত তখন বলল, এবার তাহলে খুনিকে ধরার ব্যবস্থা করি, কি বলেন? এবার সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, কিন্তু ভাইয়া, তুমি কি করে জানবে আসল খুনিটাকে? দেখুন, আসল খুনি ধরা পড়ে দোষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হবে। জয়ন্তর বাড়িতে বসেছে একটা চায়ের বৈঠক। উপস্থিত আছেন জয়ন্ত, মানিক, সুন্দরবাবু, দুজন ছদ্মবেশী পুলিশ ইন্সপেক্টর, আর ওরা 3 জন, অমর সিং, চক্রধরপুরের জমিদার রাম দারুণ বোস এবং জ্যোতিষী রামদেও শর্মা। চায়ের বৈঠকে নানা আলোচনা চলছিল। হঠাৎ সুন্দরবাবু বলে উঠলেন, অমরবাবু, জয়ন্তবাবু পাশের ঘরে আপনার সাথে কয়েকটা কথা বলতে চান। আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা আর কি হবে। জয়ন্ত অমরবাবুর সাথে পাশের আধো অন্ধকার ঘরটিতে প্রবেশ করল। অমরবাবু ঘরের মধ্যে পা দিয়ে চমকে উঠলেন। আধো অন্ধকার ঘরের এক কোণে ঠিক যেন নিহত ব্যক্তি দুজন দাঁড়িয়ে আছে, বাঁ পাঁজরের ছোঁড়া বেঁধানো, রক্তে দেহ ভেসে যাচ্ছে, মুখে আতঙ্কের চিহ্ন। জয়ন্তর দিকে চেয়ে
অমরবাবু প্রশ্ন করলেন। এটা কি জয়ন্ত বাবু? ও কিছু না, শুধু আমার একটা খেয়াল মাত্র। তার মানে? মনে করছি এবার থেকে নিহত ব্যক্তিদের একটা করে মোমের পুতুল তৈরি করে আমার এই ঘরটায় সাজাবো একে একে। ও আচ্ছা, অদ্ভুত খেয়াল তো মশাই আপনার। ডিটেকটিভদের মাঝে মাঝে এরকম অদ্ভুত খেয়াল হয়ে থাকে বটে, তবে এরও নিশ্চয়ই কোনো অর্থ আছে। দু একটা কথাবার্তার পর জয়ন্ত তাকে বিদায় দিয়ে ডেকে পাঠালে জ্যোতিষ রামদেও শর্মাকে। রামদেও নিশ্চিন্ত মনে ঘরে প্রবেশ করছিল। হঠাৎ এক সময় নিজের অজ্ঞাতেই তার চোখ দুটো গিয়ে ঠিকরে পড়ল ঘরের কোণে রক্ষিত দুটি মূর্তির ওপর। তার যেন মনে হলো নিহত ব্যক্তি দুজনেই দাঁড়িয়ে আছে তার সামনে। যে যেন মুহূর্তে শুষে নিল তার মুখের সব উত্তরটুকু। এক অস্ফুট শব্দ করেই সে অজ্ঞান হয়ে পড়ল। সবাই ছুটে এলো, চারিদিকে বেঁধে গেল হই হুল্লোড়। সুন্দরবাবুও ঘরের ভেতরে প্রবেশ করলেন। তার দিকে চেয়ে জয়ন্ত বললে, এই নিন সুন্দরবাবু, আপনার খুনি, এক্ষুনি একে গ্রেফতার করুন। জ্ঞান ফিরে পাবার পর জয়ন্ত তার দিকে চেয়ে হেসে প্রশ্ন করল, জ্ঞান ফিরেছে? আপনার অপরাধ আমরা জানতে পেরেছি, সুতরাং এবারে দোষ স্বীকার করুন, তাহলে শাস্তির পরিমাণটা কম হতে পারে। জ্যোতিষ রামদেও শর্মা দোষ স্বীকার করল। জয়ন্তের প্রশ্নের উত্তরে তিনি সংক্ষেপে জানালেন তার হত্যার কারণ। রামদেও শর্মা যে কাহিনী বলল তা অতি রহস্যজনক। রামদেও আসলে খুব বড় জ্যোতিষী ছিল না। জ্যোতিষী সেজে সে কেবল লোকের মনের খবর বের করে নিত, তারপর অন্য একজন লোকের নাম দিয়ে চিঠি লিখে জানাতো তাকে প্রচুর টাকা না দিলে সে সব রহস্য ফাঁস করে দেবে। আসলে সে একজন ব্ল্যাকমেলার। পুলিশ কিন্তু তার উপরে কোনোদিন সন্দেহই করেনি। নিহত ব্যক্তি দুজন এবং আরও 4-5 জন লোককে সে ব্ল্যাকমেল করেছে, কিন্তু তাদের মধ্যেই অনেকেই পরে টাকা দিতে অস্বীকার করে। নিহত ব্যক্তি দুজনও তাদের মধ্যে অন্যতম। যদিও ওরা দুজনেই তাকে ভক্তি করত এবং তার কাছেই শক্তিমন্ত্রের দীক্ষা নিয়েছিল, কিন্তু পরে তারা বেঁকে বসে যখন তার আসল রূপ ওদের কাছে প্রকাশ হয়ে পড়ে। ওদের মতো আরও অনেকে রামদেও শর্মার কবল থেকে পালিয়ে আত্মরক্ষা করে এবং চক্রধরপুরের জমিদার রামরতন বসু তাদের মধ্যে অন্যতম। কোনো উপায় না পেয়ে রামদেও শর্মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তার মক্কেলদের ভয় দেখাবার জন্যেই পরপর 2টি খুন করে এবং ঘরে রক্তপাঞ্জার ছাপ এঁকে যায়। পরিশেষে রামদেও শর্মা স্বীকার করল যে সত্যিই জয়ন্তবাবুর মতো সুযোগ্য গোয়েন্দা এই ব্যাপারে হাত না দিলে কেউ তাকে সন্দেহই করতে পারত না। ইন্সপেক্টর সুন্দরবাবু সবার শেষে বললেন, সত্যি জয়ন্ত, অদ্ভুত তোমার ক্ষমতা। ঘরে বসেই তুমি খুনিকে আবিষ্কার করলে। হ্যাঁ, সে আর এমন কি, সে তো আপনাদেরই সাহায্যে।